আমরা দ্বিতীয় অধ্যায় পড়তেছিলাম ব্যবস্থাপনা নীতি। গত ক্লাসে আমরা হেনিক হলো 14 নীতির মধ্যে কয়েকটা নীতি পড়া হয়ে গেছে, শৃঙ্খলা নীতি পড়া হয়েছে, পারিশ্রমিকের নীতি কি পড়া হয়েছিল তাহমিনা? তাহমিনা আমি তোমার কথা শুনতে পাচ্ছি না, একটু জোরে বলবে? না, আমি পারিশ্রমিকের নীতি পড়ানো হয়নি, এখান থেকে আজকে পড়বো। পারিশ্রমিকের নীতিটা আছে কি বলছে এটাতে? প্রতিষ্ঠানের প্রতিটা কর্মীর কাজের প্রকৃতি, মেধা, যোগ্যতা ইত্যাদি বিবেচনায় উপযুক্ত বেতন ও সুবিধা প্রদানের নীতিকেই ব্যবস্থাপনা পারিশ্রমিক নীতি বলে। মানে একটা প্রতিষ্ঠানে একজন কর্মী যে ধরনের কাজ করতেছে, ঠিক আছে, তার কাজের ধরনটা কি, সে কাজটা করার জন্য তার কতটুকু মেধা বা যোগ্যতার প্রয়োজন আছে, কতটুকু পরিশ্রম করতে হয়, কতটুকু সময় ব্যয় করতে হয়, ঠিক আছে। তো এই অনুযায়ী তাকে যেন উপযুক্ত বেতন এবং যে যে সুযোগ সুবিধা তার প্রয়োজন সেগুলো যেন দেওয়া হয়। তো এইটা বাস্তবায়ন করা বা এইটা অনুসরণ করাই হলো ব্যবস্থাপনা পারিশ্রমিকের নীতি। যে কোনো প্রতিষ্ঠানে কর্মরত জনশক্তি তার মেধা, যোগ্যতা ও কাজ অনুযায়ী উপযুক্ত পারিশ্রমিকের প্রত্যাশা করে। মালিক পক্ষ তাদের বিনিয়োগকৃত মূলধনের বিপক্ষে উপযুক্ত মুনাফা পেতে যায়। আচ্ছা, এইখানে একটা কাহিনী আছে, দেখো একটা প্রতিষ্ঠানের সবচেয়ে বেশি খরচটা হয় কোন ক্ষেত্রে জানো তাহমিনা? খরচ বলতে যেটা বোঝায় এক্সপেন্ডিচার, উৎপাদনের ক্ষেত্রে। উৎপাদনের ক্ষেত্রে হয়তো তোমার কাঁচামাল ক্রয় করতে হবে, বাট একটা প্রতিষ্ঠানের খরচ বলতে মেন যেটা মানে বড় একটা খরচের অংশ সেটা চলে যায় হলো বেতন, ঠিক আছে, কর্মচারীদের মজুরি, বেতন এবং মজুরিটা। আর এই যে দেখো মালিক যারা যারা মূলধন বিনিয়োগ করতেছে তারা কিন্তু চিন্তা করে যে তারা যত বেশি মুনাফা পাবে, তাদের বিনিয়োগকৃত মুনাফার মূলধনের বিপরীতে কতটুকু মুনাফা আসতেছে সেটাই কিন্তু তাদের মূল মানে লক্ষ্য বা হিসাবের মধ্যে চলে আসে। তো মালিক পক্ষ চিন্তা করে বা মালিক পক্ষ সবসময় এটা মাথায় থাকে যে তাদেরকে আসলে কতটুকু খরচ করতে হচ্ছে এবং তাদের শ্রমিকদের কতটুকু বেতন বা মজুরি দিতে হচ্ছে। এখন মালিক কিন্তু সবসময় চাইবে যে তাদের এই যে যত কম তাদেরকে দেওয়া যায়, ঠিক আছে, কারণ যত কম তাদের খরচ হবে তাদের আয় তত বেশি হবে না। তুমি জি বিক্রয় মিস। করছো, করার পর তোমার তো মনে করো যে মানে খরচ আছে, একটা যে পণ্যটা তুমি বিক্রি করতেছো সেই পণ্যের বিপরীতে তো তোমার কিছু উৎপাদন খরচ আছে। এখন সেই খরচ থেকে তো তুমি যখন খরচটা বাদ দিবা তারপরে তো তোমার মুনাফাটা আসবে। তো খরচটা যত কম হবে মুনাফা তত বেশি হবে। তো এই যে দেখো মালিক পক্ষ কি চায়, মালিক পক্ষ চায় সর্বোচ্চ মুনাফা। কিন্তু এই যে সর্বোচ্চ মুনাফা দিতে গিয়ে যদি তুমি তোমার প্রতিষ্ঠানে যারা কাজ করতেছে তাদেরকে তুমি কম দাও বা তারা যা প্রত্যাশা করতেছে, ঠিক আছে, তারা যদি ন্যায্য বেতন বা মজুরি বা সুযোগ সুবিধা না পায় তাহলে কি তারা কাজ করতে চাইবে বা প্রতিষ্ঠানটার প্রতি তাদের আগ্রহ থাকবে? অবশ্যই থাকবে না। তাই প্রতিষ্ঠানকে যারা ব্যবস্থাপনার দায়িত্বে আছে ব্যবস্থাপক উভয় পক্ষের প্রত্যাশা পূরণে যত্নশীল হওয়া প্রয়োজন। অর্থাৎ যারা এই প্রতিষ্ঠানের বিনিয়োগ করছে মালিক, তারাও যেমন সর্বোচ্চ মুনাফাটা পায়, যথোপযুক্ত মুনাফা পায়, এবং যারা কাজ করতেছে তারাও যেন ন্যায্য সুযোগ সুবিধা এবং বেতনটা পায়, এটা নিশ্চিত করতে হবে। কোনো এক পক্ষের দিকে আমরা ঝুঁকে যেতে পারবো না। এমন না যে হ্যাঁ আমাদের যারা কাজ করতেছে, যারা ওয়ার্কার বা কর্মচারী শ্রমিক, হ্যাঁ, তো তাদেরকে আমরা খুব বেতন দিব, অনেক সুযোগ সুবিধা দিব, তো ওইগুলো অ্যাসিওর করতে গেলে কি হবে, আমার খরচ বেড়ে যাবে। আচ্ছা, খরচ বেড়ে যাবে, তো খরচ বেড়ে গেলে কি হবে, আমার নিশ্চয়ই মুনাফা কম হবে, তাহলে সেখানে ক্ষতিগ্রস্ত কে হচ্ছে, যারা বিনিয়োগকারী। তো আমাদের দুইটা পক্ষই দেখতে হবে, বিনিয়োগকারীরাও যেন এটা মনে না করে যে তারা তাদের প্রাপ্য মুনাফা থেকে বঞ্চিত হচ্ছে, এবং যারা কাজ করতেছে প্রতিষ্ঠানের শ্রমিক কর্মী যাদেরকে বলা যায়, তারাও যেন এটা মনে না করে বা এটা তাদের মধ্যে না আসে যে তারা ডিপ্রাইভ হচ্ছে। তাই আচ্ছা, বর্তমানে প্রতিযোগিতাপূর্ণ ব্যবসায় জগতে প্রতিষ্ঠানের জন্য যোগ্য ও দক্ষ জনবল ধরে রেখে দক্ষতার সাথে কার্যক্রম পরিচালনায় এই নীতি যথাযথ অনুসরণে কোনো বিকল্প নেই। হ্যাঁ, তুমি যদি প্রতিষ্ঠানের জন্য মানে দক্ষ, যারা স্কিলড ওয়ার্কার, হ্যাঁ, যারা কাজ জানে, ভালো পারে, খুবই দক্ষ কাজে সম্পর্কে তাদের যাদের অনেক অভিজ্ঞতা আছে, এই ধরনের লোক যদি তুমি প্রতিষ্ঠানে অ্যাট্রাক্ট করতে চাও, রাখতে চাও, ঠিক আছে, তাদেরকে এই প্রতিষ্ঠানে জয়েন করাইতে পারো এবং তাদেরকে ধরে রাখতে পারো, তো এটা করার জন্য কি তাদেরকে যথোপযুক্ত পারিশ্রমিক বা বেতন সুযোগ সুবিধা এগুলো দিতে হবে।
ওয়ালাইকুম সালাম। তুমি যদি এটা অ্যাসিওর না করতে পারো তাহলে দেখা যাবে যে তুমি যদি তাদেরকে বেশি দাও, যাদের মানে কর্মকর্তা কর্মচারীদেরকে বেশি বেতন সুযোগ সুবিধা দাও, কিন্তু আলটিমেটলি কি তোমার মুনাফা কম দিচ্ছ বিনিয়োগকারীদের, তখন কি তারা আগ্রহ হারিয়ে ফেলবে, তারা তাদের ইনভেস্ট করা বিনিয়োগ উঠায় নিবে, মানে শেয়ারটা তারা বিক্রি করে দিবে, তোমার শেয়ারের দাম কমে যাবে। আবার তুমি যদি শেয়ারের দাম বাড়াইতে চাও, মানে মুনাফা অনেক বেশি দিচ্ছ, তাহলে কি কর্মচারী কর্মকর্তারা বুঝবে যে তারা সুযোগ সুবিধা পাচ্ছে না, তো তারা কি করবে, তারা প্রতিষ্ঠান থেকে চলে যাবে। তো কোনোটাই ইমব্যালেন্স করা যাবে না, দুইটা ব্যালেন্সের মধ্যে রাখতে হবে। সাম্যের নীতি, অধস্তনদের সবার প্রতি সমান আচরণ বা স্নেহ প্রদর্শনের নীতিকে ব্যবস্থাপনা সাম্যের নীতি বলে। এটা ন্যায়পরায়ণতার সাথেও সম্পর্কযুক্ত। একজন ঊর্ধ্বতন যদি তার সকল অধস্তনকে সমান চোখে দেখেন, সমান আচরণ ও স্নেহ প্রদর্শন করেন, তবে অধস্তনদের মাঝে ঊর্ধ্বতন সম্পর্কে সুধারণা করে ওঠে। দেখো, তুমি যদি একটা প্রতিষ্ঠানে কাজ করো, ঠিক আছে, বা যে কোনো প্রতিষ্ঠান বাদ দাও, তুমি তোমার ক্লাসের কথা চিন্তা করো। তোমার ক্লাসে কয়জন আছে, ধরো 20 জন স্টুডেন্ট আছে। এখন 20 জন স্টুডেন্টের মধ্যে কাউকে যদি টিচার যদি খুব বেশি প্রিভিলেজ দেয়, ঠিক আছে, খুব বেশি প্রশ্রয় দেয়, বা তুমি যদি তোমার ন্যায্য যেটা পাও না সেটা যদি তুমি না পাও, তোমার যা অধিকার আছে সেটা যদি তুমি না পাও, তাহলে সেক্ষেত্রে তোমার কেমন মনে হবে? তুমি নিশ্চয়ই কি ক্লাসে আগ্রহ পাবা না বা ভালো লাগবে না, বা যে যেই টিচারের ক্লাস করতেছো সেই টিচারের প্রতি তোমার কোনো সম্মান থাকবে না, থাকবে? বলো। জি মিস, অনেক কষ্ট লাগে। হ্যাঁ, অনেক কষ্ট লাগে। দেখো, তুমি পরীক্ষার খাতায় সেম লেখছো, অলমোস্ট সেম লেখছো, বা এই যে আমরা সবচেয়ে বেশি কম্পারিজন তখনই করতে পারি যখন আমার খাতা দেখে পুরো সেম ফটোকপি আরেকজন করে ফেলছে, ঠিক আছে। এখন ওই ফটোকপি করার পর ও একটু বেশি মার্কস পেয়ে গেছে, আমি একটু কম পাইছি, তখনই কিন্তু নিজের অনেক কষ্ট লাগে, অনেক ডিপ্রেভ লাগে, তাই না? যে আমি কেন কম পাইলাম, ও তো আমারটা দেখে লিখলো, সেম লিখছি আমরা, ঠিক আছে। বা কোনো টিচার যদি দেখা যায় যে কয়েকজন পোলাপানরে খুব বেশি মানে কি বলে, যেটা বলে মাথায় উঠায় রাখে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম প্রশ্রয় দেয়, মাথায় উঠে দেয়, এবং তারা অনেক বেশি দুষ্টুমি করতে থাকে, এবং বা তারা হয়তো উল্টাপাল্টা কাজ করলেও বা শৃঙ্খলা ভঙ্গ করলেও তারা তেমন একটা শাস্তি পাচ্ছে না। একই ধরনের দোষ করলে তুমি যদি সেম ট্রিট না পাও, মেন কথা হলো যে দোষ দুইজনেই করছো, এখন দুইজন আলাদা আলাদা ট্রিটমেন্ট পাচ্ছ। একজনে খুবই মানে বিচ্ছিরি অবস্থায় আছো, হ্যাঁ, অনেক বাজে ধরনের পানিশমেন্ট পাইছে, আবার অন্যজন আছে খুব হালকা পানিশমেন্টের মধ্যে পার পেয়ে গেছে। তখনই বলা যাবে যে কোন নীতিটা ভঙ্গ হয়েছে, সাম্যের নীতি ভঙ্গ হয়েছে, মানে সবাইরে সমান চোখে দেখা হচ্ছে না। এটা ন্যায়পরায়ণতার সাথেও যুক্ত। এবং যিনি ঊর্ধ্বতন, ঠিক আছে, ঊর্ধ্বতন তিনি এটা অ্যাসিওর করবেন যে তার আন্ডারে যারা কাজ করতেছে বা যাদেরকে তিনি কি করতেছেন, সুপারভাইজ করতেছেন, তাদেরকে সমানভাবে ট্রিট করতে হবে। তো এইভাবে যদি করে তখন কি করতে পারবে, যারা অধস্তন তাদের মধ্যে মনে হবে যে না, সবাই সমান, ঠিক আছে, এখানে আমার অধিকার যা, ওরও অধিকার তা, এবং আমরা যদি দোষ করি বা একই রকম সিচুয়েশনে যদি আমরা পড়ি, তো আমরা কি একইভাবে ট্রিট হব। প্রতিষ্ঠানে আনুগত্য, মান্যতা ও কার্যদক্ষতা বৃদ্ধি পায়। হ্যাঁ, তুমি যদি সবসময় মনে করো যে বা বুঝতে পারো যে হ্যাঁ, প্রতিষ্ঠানে কি তোমার লেভেলে যারা, তারা সবাই একই রকম ভাবে কি হচ্ছে, মানে কি বলা যায়, ট্রিটেড হয়, ঠিক আছে, একই ধরনের আচরণ তারা পেয়ে থাকে অধস্তনদের থেকে, তো তখন কি হবে, তুমি নিজে মানে মনে হবে না যে কোনোভাবে নিজে মানে ডিপ্রাইভ হচ্ছ, বা তোমাকে কোনো মতে তোমার অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে, এরকম কিছু তোমার মনে হবে না। সো তুমি তোমার নিজের সর্বোচ্চ এবং সবচেয়ে ভালোটা দিয়ে তুমি কাজ করবা। অন্যদিকে ঊর্ধ্বতন যদি তার অধস্তনদের সমান চোখে না দেখেন, বেতন, পদোন্নতি, সুযোগ সুবিধা ইত্যাদি প্রদানে বৈষম্য করেন, তবে সেই ক্ষেত্রে শুধুমাত্র ঊর্ধ্বতনের প্রতি খারাপ ধারণা সৃষ্টি হয় না, কর্মীদের নিজেদের মধ্যেও বিবাদ বিসম্বাদ দেখা দেয়। আচ্ছা, দেখো, আমাদের এখনো এই কালচারটা আছে, শুধু আমাদের দেশে না, উন্নত দেশেও আছে, উন্নত বিশ্বেও আছে, যে মেয়েরা, ঠিক আছে, কর্পোরেট ক্ষেত্রেও মেয়েরা একটা লেভেল পর্যন্ত তারা হয়তো পদোন্নতি পায়, বাট একটা সময় তারা আর সেটা পাচ্ছে না, ঠিক আছে। শুধুমাত্র তারা তাদের যেই সুযোগ সুবিধাটা পাওয়ার কথা বা যেভাবে তাদের প্রমোশন পাওয়ার কথা বা রেসপন্সিবিলিটি পাওয়ার কথা, সেটা তারা পাচ্ছে না। কেন? তাদের যোগ্যতা নাই, তার জন্য না, তারা যোগ্য, ঠিক আছে, বলা যায় একটু বেশি যোগ্য বা একই রকম, কিন্তু সেক্ষেত্রে শুধুমাত্র সে মেয়ে বলে বা হয়তো সে কালো চামড়ার অধিকারী বলে সে কি করছে,
ওইভাবে সুযোগ সুবিধাটা পাচ্ছে না বা একই রকম ট্রিট হচ্ছে না, ঠিক আছে? তো এইরকম যদি হয়, তো যারা দেখা যায় যে ট্রিট মানে ভালো পাচ্ছে, হ্যাঁ, মানে বেশি সুযোগ সুবিধা পাচ্ছে, তাদের প্রতি তোমার নিশ্চয়ই ভালো মনোভাব থাকবে না। কি হবে, নিজেদের মধ্যে একটা ঝামেলা হয়ে যাবে, বিবাদ হয়ে যাবে, একজন অন্যজনকে সহ্য করতে পারবে না, এরকম সমস্যা হবে। একজন কর্মী অন্যায় করলেও ঊর্ধ্বতন যদি তার অন্যায় বিবেচনায় শাস্তি প্রদানের সুবিচার প্রতিষ্ঠা করেন এবং অধস্তন হিসেবে তার সাথে আরো 5 জনের মতোই ব্যবহার করেন, তবে উক্ত অধস্তনের মনে ঊর্ধ্বতনের প্রতি শ্রদ্ধা কমে না, বরং বৃদ্ধি পায়। আচ্ছা, তো বুঝতে পারছি তো কি বলছেন। এর পরেরটা চাকরি স্থায়িত্বের নীতি, এটা একজন পড়ো, কি পড়বে? কে রিডিং পড়বে? কেউ পড়তে চাই? মিস আমি হ্যাঁ, ইয়াসনা পড়ো। চাকরির স্থায়িত্বের নীতি, প্রিন্সিপাল অফ স্টেবিলাইজেশন অফ সার্ভিস। এই নীতি অনুযায়ী মনে করা হয় যে কর্মীদের চাকরির নিশ্চয়তা বিধান করা হলে তা কর্মীদের মধ্যে প্রতিষ্ঠান সম্পর্কে আগ্রহ ও উদ্দীপনা বৃদ্ধি করে। সাধারণভাবে একজন যুবক লেখাপড়া শেষে ভালো চাকরি পাওয়াটাকে গুরুত্বপূর্ণ মনে করে। যখন সে চাকরি পায় তখন চাকরিটা স্থায়ী হোক এটাই তার প্রত্যাশার বিষয় হয়ে দাঁড়ায়। এ পর্যায়ে চাকরি স্থায়ী করা হলে সে তা নিজের জন্য গৌরবের বিষয় মনে করে। এ সময় থেকেই সে নিজেকে প্রতিষ্ঠানের একজন প্রকৃত সদস্য গণ্য করে, যা তার কাজের গতি বাড়িয়ে দেয়। কিন্তু প্রতিষ্ঠানে কর্মীদের চাকরি যদি স্থায়ী করা না হয় তবে ওই প্রতিষ্ঠানের কর্মীদের যে কোনো সময় চাকরি চলে যাওয়ার ভয়, উদ্বেগ, উৎকণ্ঠা বাসা বাঁধে। সে অন্যত্র চাকরি খুঁজতে বাধ্য হয়। একসময় সে কাজে আগ্রহ হারিয়ে ফেলে। তাই যত তাড়াতাড়ি সম্ভব প্রতিষ্ঠানের পক্ষ থেকে যোগ্য কর্মীদের চাকরি স্থায়ীকরণের ব্যবস্থা নেওয়া উচিত। আচ্ছা, তোমার মানে যারাই চাকরি করে, হ্যাঁ, একজন ঊর্ধ্বতন কাছে তো মানে ঊর্ধ্বতনের আন্ডারে তো অধস্তনরা কাজ করে। তো এখন যে নতুন একটা চাকরি নিচ্ছে, এখন তার যদি চাকরি স্থায়িত্বের ব্যাপারটা নিশ্চয়তা না থাকে, হ্যাঁ, সে কতদিন চাকরি মানে করতে পারবে এরকম কোনো মানে নিশ্চয়তা না থাকে, তাহলে সে কিন্তু চাকরির প্রতি কোনো আগ্রহ থাকবে না, বরং তার মধ্যে সবসময় একটা ভয় থাকবে যে যে কোনো মুহূর্তে আমাদের চাকরিটা চলে যাইতে পারে। হ্যাঁ, তো এর জন্য কি করতে হবে, আমাকে মানে আরো বেশি সিকিউর একটা জবে যাইতে হবে। তো এইরকম করলে তুমি কখনোই কোনো যোগ্য ব্যক্তিকে তোমার প্রতিষ্ঠানে ধরে রাখতে পারবে না, কারণ যারা কাজটা পারে, অভিজ্ঞ, যোগ্যতা আছে, হ্যাঁ, ভালো বুঝে, তারা কিন্তু এইরকম ইনসিকিউর মধ্যে থাকবে না, আর থাকলেও কিন্তু তাদের মনটা পুরোপুরি কাজের মধ্যে আসবে না, ঠিক আছে? এই ব্যাপারটা যেন না হয়। যারা প্রতিষ্ঠানের যোগ্য, হ্যাঁ, যাদেরকে তুমি ধরে রাখতে চাচ্ছ, মানে যারা কাজ পারে, বুঝে এবং তোমার প্রতিষ্ঠানের জন্য কি লাভজনক, ভালো ভালো ফলাফল নিয়ে আসবে, তাদেরকে কি যত তাড়াতাড়ি সম্ভব হয় তাদের প্রতিষ্ঠান থেকে কি করতে হবে, তারা যেন স্থায়ীভাবে থাকে, তাদের চাকরি স্থায়িত্বের ব্যাপারটা নিশ্চিত করতে হবে। উদ্যোগের নীতি, এটা কে করবে? আমি মিস। অন্যরা পড়বে না? বাকিদের কি হয়েছে? মিস আজকে আমাদের মেহমান অনেক বেশি বেশি লাগতেছে না? বুঝি নাই, মানে মেম্বার বেশি বেশি লাগতেছে? না মিস, ওরা তো মেহমান হ্যাঁ, বেশি বেশি। মেহমান মনে হচ্ছে না, তুমি মেহমান মনে করতে পারো, বাট আমি যদি ওদেরকে মেহমান মনে করি তাহলে আমি একটা নীতি ভঙ্গ করে ফেলতেছি, সেটা হলো সাম্যের নীতি। ক্লাসে যদি কেউ ও আচ্ছা। প্রেজেন্ট থাকে সে সবাই আমার স্টুডেন্ট, কেউ মেহমান না, ঠিক আছে? যারা জয়েন করছে, যেমন কে 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 আছে, রামিশা আছে, ফাহিমা আছে, মাইমুনা আছে, ঠিক আছে, এরা সবাই আমার স্টুডেন্ট এবং সবাইকে আমি সমানভাবে ট্রিট করব এবং সবাইকে ক্লাসে আল্লাহ সমানভাবে মিস, সুযোগ দেব। না না মিস, হলো না, এটা তো সামনের নীতি হলো না। আমরা প্রত্যেকদিন ক্লাস করি, আমাদেরকে মানে মিস ওদেরকে তাহলে একটু আঁকাবাঁকা ভাবে ট্রিট করতে হবে না? না না, আঁকাবাঁকা ভাবে ট্রিট করা যাবে না, ভাবে ট্রিট করতে হবে, ঠিক আছে? আমি কাউকে প্রিভিলেজ দিব না এখানে। আচ্ছা, মিস কেউ তো কিছু উদ্যোগের, বলতেছে না, আমি পড়ি। হ্যাঁ পড়ো, যেহেতু তুমি আগ্রহ উদ্যোগের দেখা। নীতি, প্রিন্সিপাল অফ ইনিশিয়েটিভ। মিস ইনিশিয়েটিভ, উচ্চারণটা বলে দিন। এটা উচ্চারণ হ্যাঁ, ইনিশিয়েটিভই হবে। হ্যাঁ, ইনিশিয়েটিভ।
প্রতিষ্ঠানের সকল পর্যায়ে ব্যবস্থাপকগণ স্ব-স্ব কর্মক্ষেত্রে যাতে উদ্যোগী হতে পারে বা নিজের কাজের উন্নয়ন বিষয়ে ভাবতে পারে, প্রতিষ্ঠানের পক্ষ থেকে তার সুযোগ সৃষ্টিকেই ব্যবস্থাপনায় উদ্যোগের নীতি বলে। ঊর্ধ্বতনদের পক্ষে প্রতিষ্ঠানের সর্বস্তরের কাজের মান উন্নয়ন বা বিদ্যমান সমস্যা ও সীমাবদ্ধতা কাটিয়ে ওঠার বিষয়ে কার্যকর চিন্তা করা সম্ভব হয় না। তাই প্রতিষ্ঠানে যদি এমন পরিবেশ গড়ে তোলা সম্ভব হয় যাতে প্রত্যেক অধস্তন স্ব-স্ব স্থানে তাদের কাজের সমস্যা ও সম্ভাবনা নিয়ে ভাবতে ও ঊর্ধ্বতনদের প্রয়োজনীয় সব পরামর্শ দিতে পারে, তবে স্বভাবতই অধস্তনরা উদ্যমী ও উদ্যোগী হয়ে ওঠে, যা অধস্তনদের প্রতিষ্ঠানের সাথে নিজকে সম্পৃক্ত করতে উৎসাহ যোগায়। অন্যদিকে যদি এ ধরনের পরিবেশকে নিরুৎসাহিত করা হয় এবং এ ধরনের চিন্তাকে অধস্তনদের বাড়াবাড়ি বলে গণ্য করা হয়, তবে নিঃসন্দেহে তা স্বচ্ছন্দ ও স্বতঃস্ফূর্ত কর্ম পরিবেশকে বাধাগ্রস্ত করে। মিস, উদ্যমী আর উদ্যোগীর মানে কি? উদ্যমী এবং উদ্যোগী, উদ্যমী বলতে হ্যাঁ। মনে করো যে এটা হলো তোমার ভেতরের একটা ট্রেট, মানে বৈশিষ্ট্য, মানুষের চরিত্র বৈশিষ্ট্য, যে অনেক মানুষ আছেন যে নিজের থেকে কিছু করার মানে আগ্রহ প্রকাশ করে। আমাদের মধ্যে জি এরকম মিস। অনেকেই আছে না, যেমন মনে কর যে নিজে নিজে পড়তে চায়, বা তাকে কোনো রকমের কোনো কাজ করার জন্য ফোর্স করতে হয় না, বা কি কাজটা করবে সেটার জন্য তাকে কারো ইনস্ট্রাকশন দেওয়ারও দরকার হয় না, সে নিজে নিজে বুঝে যে তার কি করতে হবে বা কি করলে ভালো হয়। এরকম ব্যাপারটা আছে না, এটা হলো উদ্যম, ঠিক আছে, উদ্যমী বলে। আর জি। উদ্যোগী হলো যে তুমি নিজে, এই যে উদ্যম থাকলেই তুমি উদ্যোগ নিতে পারবা। যেমন আমরা ব্যবসা উদ্যোগ যখন পড়ছিলাম ক্লাস 9-10-এ, তখন আমরা দেখছি না যে কোনো কাজ করার কর্ম প্রচেষ্টাকে উদ্যোগ বলে। এই যে তুমি কোনো কিছু একটা করতে চাচ্ছ, সেটা সত্যি সত্যি মানে শুধু তুমি নিজের ভিতর উদ্যম নিলা না, মানে উদ্যম মানে কি ভিতরের আকাঙ্ক্ষা চাহিদা বা চিন্তা করতেছো করবা, ঠিক আছে, এরকম শুধু না, তুমি কি করবা, তুমি এটা শুরুও করবা, বুঝছো? আচ্ছা, তো এইখানে ইয়াসনা উদ্যোগের নীতিটা পড়লো। উদ্যোগের নীতির ব্যাপারটা কি, তুমি যখন কোন একটা প্রতিষ্ঠানে কাজ করতেছো, ঠিক আছে, সেই প্রতিষ্ঠানে তো তোমার যদি চাকরি স্থায়িত্বের নীতিটা পালন করা হয়, তখন কি তুমি তোমার এই চাকরিটাকে নিজের মনে করবা না, প্রতিষ্ঠানটাকে একদম নিজের মনে করবা না, যে তুমি এই প্রতিষ্ঠানের একজন সদস্য, এটাই তো। আবার উদ্যোগী নীতির ক্ষেত্রেও এটা হলো, প্রতিষ্ঠানে এরকম একটা কালচার বা এইরকম একটা অ্যাটমসফিয়ার রাখতে হবে যখন যেভাবে যে প্রতিষ্ঠানের প্রত্যেক সদস্য, ঠিক আছে, সে প্রতিষ্ঠানের নিজেকে প্রতিষ্ঠানের একটা অংশ মনে করবে। হ্যাঁ, নিজের একটা অংশ মনে করবে, এবং সে যে কাজটা করতেছে সেই কাজটা আরো কিভাবে ভালো করা যায়, সেটা তার নিজের স্কিল হোক বা যে সিচুয়েশনে সে কাজ করতেছে সেটা হোক, বা যে ধরনের কাজ হোক, সেটাকে আরো কিভাবে ভালো করা যায়, বা কোন সমস্যা হলে বা কোনো ধরনের দেখা যায় যে আমি যদি ওই ধরনের একটা পসিবিলিটি আছে, ঠিক আছে, বা আমরা যদি এই ধরনের একটা চেঞ্জ নিয়ে আসি তাহলে আমরা আরো ভালো ফলাফল পাবো, এরকম কোনো সম্ভাবনা থাকলে এগুলো নিয়ে সে চিন্তা ভাবনা করে, এবং সেটা শুধু নিজের ভেতরে চিন্তা ভাবনায় করবে না, সেটা যেন করা যায়, বাস্তবায়ন করা যায়, এর জন্য সে তার ঊর্ধ্বতন যে আছে মানে বস বা সুপারভাইজার, তার সাথে আলোচনা করে এবং বোঝানোর চেষ্টা করে। বুঝতে পারছি? মানে এই যে তুমি যে ভিতরে থেকে, নিজের ভিতর থেকে যে কিভাবে তোমার কাজটা ভালো করা যায়, বা তুমি যে ডিপার্টমেন্টে কাজ করতেছো বা যে সেক্টরে কাজ করতেছো, সেই সেক্টরটাকে আরো কিভাবে ডেভেলপ করা যায়, তোমার কাজটাকে আরো কিভাবে ইমপ্রুভ করা যায়, কিভাবে কাজে চেঞ্জ নিয়ে আসলে সমস্যাগুলো সমাধান হয়ে যায়। কারণ তুমি যখনই কাজ করতে যাবে অনেক ধরনের সমস্যা আসবে, ঠিক আছে, তো এই সমস্যাগুলো কিভাবে সলভ করা যায়, সেটা যদি সবসময় তুমি যদি তোমার বস বা সুপারভাইজারের দিকে তাকায় থাকো, তাহলে কি হবে, তার যেটা মনে হবে বা তার নিজের কাছ থেকে মনে হবে, মানে যেটা আপাত দৃষ্টিতে মনে হবে যে হ্যাঁ এটা করা যায়, সে সেটা তোমার উপর চাপাই দিবে বা বলবে এইভাবে করতে। বাট তুমি যদি তোমার কাজটা, মানে কাজটা আলটিমেটলি কে করবে, তুমি করবা, তো তুমি তোমার কাজটাকে সবচেয়ে ভালো বুঝো, কারণ এই কাজটা তুমি করো এবং এটা তোমাকেই করতে হবে। তো এই ক্ষেত্রে কোনটা করলে সবচেয়ে ভালো হয়, কাজের সর্বোচ্চ ভালো ফলাফল আসবে, সেটা কিন্তু সবচেয়ে ভালো তুমিই বুঝতে পারবে। এখন তুমি ফাঁকিবাজ হও বা অনেক উদ্যমী হও, তুমি কিন্তু বুঝতে পারো যে কাজগুলো কিভাবে ভালোভাবে করা যায়, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে এমন একটা অ্যাটমসফিয়ার আমাদের, মানে যারা আমরা ম্যানেজমেন্টে যাব বা ম্যানেজার হব একটা সময় কোনো প্রতিষ্ঠানে, তো আমাদের এমন একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করতে হবে যেন যে কর্মী বা কর্মকর্তা যে যে সেক্টর মানে যেখানে কাজ করতেছে, ঠিক আছে, তো সে যেন সেইখানে
কি করতে পারে, নিজের কাজকে আরো ভালো করার জন্য, নিজেকে ডেভেলপ করার জন্য, সিচুয়েশনগুলো ইমপ্রুভ করার জন্য বা প্রবলেমগুলো সলভ করার জন্য নিজে নিজে উদ্যমী হয় এবং উদ্যোগ নেয় এবং কিভাবে করা যায় সেই সম্পর্কে পরামর্শ দেয়। বাট দেখো তুমি যদি এই যে আমাদের এই ক্লাসটার কথা চিন্তা করো, আমাদের ক্লাস আরো কিভাবে ইমপ্রুভ করা যায়, ক্লাসে আমরা আরো নতুন নতুন কি নিয়ে আসতে পারি, হ্যাঁ, সেটা সম্পর্কে তুমি চিন্তা করলা। কে চিন্তা করলো? ধরো এখানে আচ্ছা যে কেউ একজন চিন্তা করলো। এখন চিন্তা করার পরে কি হবে, তুমি যদি আমাকে বলো এবং আমি যদি তোমাকে ধমক দিয়ে থামাই দেই, তুমি আর এর পরবর্তীতে আর এরকম কোনো চিন্তা ভাবনা করবা, বা চিন্তা ভাবনা করলে আমাকে বলবা যে মিস আমাদের ক্লাসটা এইভাবে নিলে ভালো হয়, বা এইভাবে করলে ভালো হয়, বা আমরা এইটা পড়তে চাই, বলবা কখনো? কখনোই বলবা না, ঠিক আছে? ধমক দিয়ে থামাই দিলে কখনোই বলবা না। সো ধমক দেওয়া যাবে না, কি করতে হবে, সবসময় কে কি বলতেছে, কে কি চিন্তা করতেছে, হ্যাঁ, সেটা শুনতে হবে, তাদেরকে উৎসাহী করতে হবে। আচ্ছা, একতাই বল নীতি, 14 নাম্বার নীতি, এটা কে পড়বে? এটার ইয়াস না পড়বে না, অন্য কেউ পড়তে হবে। কে পড়বে? আমি মাত্রই আনমিউট করতে পারছিলাম, এটা বলার জন্য যদি সাইন করবো। আচ্ছা না, এটা ইয়াস না পড়বে না, অন্য কেউ পড়বে। কে পড়বে? ফাহিমা পড়বা? ফাহিমা শুনতে পাচ্ছো? কোনো রেসপন্স নাই। আচ্ছা তাহমিনা জি মিস। পড়ো তো, একতাই বল নীতি। একতাই দল নীতি। প্রতিষ্ঠানের কর্মরত সকল ব্যক্তি, বিভাগ ও উপবিভাগকে সর্বস্থায়ী ঐক্যবদ্ধ থেকে পারস্পরিক সহযোগিতায় কর্মকাণ্ড পরিচালনার নীতিকে ব্যবস্থাপনার একতায় বল নীতি বলে। প্রতিটা বিভাগ ও উপবিভাগের অধীন ব্যক্তিবর্গ যদি বিভাগীয় লক্ষ্য অর্জনের জন্য স্ব স্ব ক্ষেত্রে পরস্পর ঐক্যবদ্ধ থাকে এবং প্রতিটা বিভাগ ও উপবিভাগ প্রতিষ্ঠানের মূল লক্ষ্যকে সামনে রেখে প্রত্যেকের কাজকে অন্যের সাথে সমন্বিত করে একতালে ঐক্যবদ্ধভাবে কর্মকাণ্ড পরিচালনা করে, তবে প্রতিষ্ঠান সহজেই তার মূল লক্ষ্য অর্জন করতে পারবে। কিন্তু সর্বত্র ঐক্য, সমঝোতা ও সহযোগিতা যদি না থাকে, তবে পারস্পরিক বিরোধ, অনৈতিক ও অসহযোগিতা সেখানে প্রকট হয়ে দেখা দেয়, যেখানে প্রতিষ্ঠান কখনোই সাফল্য লাভ করতে পারে না। তাই ঊর্ধ্বতনদেরকে এরূপ নীতি বাস্তবায়নে সদা তৎপর থাকতে হয়। আচ্ছা, এইটা হইলো মনে করো যে আমাদের সবার মধ্যে কি থাকতে হবে, ইউনিটি থাকতে হবে, ঠিক আছে? মানে কারোর মধ্যে যে এরকম থাকতে মানে সবাই যেন একসাথে এগিয়ে যেতে পারি, বা প্রতিষ্ঠানটা মানে বিভিন্ন ভাগে আমরা কি কাজ করার সুবিধার জন্য এক একটা ডিপার্টমেন্টে ভাগ করি এবং সেই ডিপার্টমেন্ট অনুযায়ী পুরো কাজটা কিন্তু ভাগ হয়, কিন্তু আলটিমেটলি প্রত্যেকটা ডিপার্টমেন্টের যে কাজ সেটা কি একত্রিত করেই তো প্রতিষ্ঠানের পুরোপুরি ফলাফলটা আমরা বলতে পারি যে আমাদের প্রতিষ্ঠান এই বছর এত টাকা মুনাফা অর্জন করছে। এত পার্সেন্ট মুনাফা অর্জন বা এত টাকা মুনাফা অর্জন করার জন্য কি প্রত্যেকটা ডিপার্টমেন্টের কাজ করতে হয়েছে না? আমরা জোড়াময় শিকল অনুযায়ী তো দেখছি যে প্রত্যেকটা ডিপার্টমেন্টের সাথে এবং প্রত্যেকজন ব্যক্তি অবশ্যই তা ঊর্ধ্বতন এবং অধস্তনদের সাথে কি থাকবে, কানেক্টেড থাকবে। কেউ তো সেগমেন্টেড হয়ে যেতে পারবে না, আলাদা হয়ে যেতে পারবে? অবশ্যই আলাদা হয়ে যেতে পারবে না। সো যেহেতু সবাই একসাথে কাজ করতেছে, সো সবার মনে এই এরকম একটা ভাইব থাকতে হবে যেন আমরা কি করব, আমরা একটা প্রতিষ্ঠানের অংশ এবং আমাদের সকল কর্মকাণ্ড একটা প্রতিষ্ঠানের জন্যই হবে, মানে প্রতিষ্ঠানের যে মূল লক্ষ্য আছে বা উদ্দেশ্য আছে সেটা অর্জন করার জন্যই হবে, ঠিক আছে? একতা বল বলতে যা বোঝায় যে সবার মধ্যে ভালো কোঅর্ডিনেশন থাকবে, কানেক্টিভিটি থাকবে, ঠিক আছে? সবাই সবার প্রতি কি থাকবে, সহমর্মিতা থাকবে, নিজেদের পার্সোনাল ইস্যু নিয়ে তারা কোনো রকমে ঝগড়াঝাটি করবে না বা অসহযোগিতা করবে না, ঠিক আছে? আচ্ছা, তো হেনরি ফেলো 14 নীতি আমরা পড়ে ফেললাম, বাট এইখানে আমরা কিন্তু আরো 3টা এক্সট্রা নীতি দেখতে পাই যে হেনরি ফেলো যে 14টা নীতি দিয়েছিলেন, এছাড়াও বর্তমানে ব্যবস্থাপনা মানে ম্যানেজমেন্ট করার জন্য আমরা এই 3টে নীতিও যদি ফলো করি তাহলে আমরা আরো ভালো ফলাফল পাবো। প্রথমটা নমনীয়তা নীতি, চিন্তা, কাজ ও পদ্ধতিকে প্রয়োজনীয় পরিবর্তন এনে প্রচেষ্টা ও লক্ষ্য অভিমুখী করার নীতিকে নমনীয়তা নীতি বলে। ব্যবস্থাপনা সমাজ বিজ্ঞানের একটি শাখা, তাই সামাজিক বিভিন্ন
পরিবর্তিত পরিবেশের মধ্য দিয়ে ব্যবস্থাপনাকে তার উদ্দেশ্য অর্জন করতে হয়। তাই এরূপ নীতির মূল বক্তব্য হলো পরিবর্তিত পরিবেশের সাথে সংগতি বিধান ব্যবস্থাপনার সামর্থ্য থাকা উচিত। এই জন্য ব্যবসায়ের ক্ষেত্রে প্রতিনিয়ত যে পরিবর্তন ঘটে তার সাথে ব্যবস্থাপনাকে সংগতি বিধান করে এগিয়ে যাওয়ার প্রয়োজন পড়ে। আচ্ছা দেখো, আমরা যে সিচুয়েশনে আমাদের বিজনেসটা মাত্র স্টার্ট করছি, সবসময় কি সেই সিচুয়েশনই থাকবে? অবশ্যই না। বা বছরের শুরুতে আমরা যেরকম একটা প্ল্যানিং করছি, আমাদের প্ল্যান মানে পুরো বছরটা যেরকম আমরা চিন্তা করছি যে এরকম থাকবে, তো সবসময় কি সেরকমই থাকে? বলো। তো না, মিস কখনোই থাকে না। যেমন আজকে সকালবেলা উঠে তুমি একটা চিন্তা করছো, একটা মানে টু ডু লিস্ট, মানে কি কি করব এরকম একটা লিস্ট করছো, ঠিক আছে? সো এই লিস্টে তোমার কি করা ছিল, যে বাইরে গিয়ে তোমার কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করার একটা ছিল, এবং সেটা সময়টাও তুমি সেট করে রাখছো যে এই সময় তুমি বাইরে গিয়ে এটা কিনে নিয়ে আসবে। বাট এই সময় তুমি বৃষ্টির কারণে বা অন্য কোনো কারণে বা কাজের কারণে তুমি বের হইতে পারতেছো না। এখন এই সিচুয়েশনে তুমি কি করবা? ঠিক আছে, কারণ যেই কাজটা করার কথা সেটাও তোমার প্রয়োজনীয়, তুমি এটা ফেলে দিতে পারতেছো না। সো এই কাজটা তুমি এই পরিবর্তিত সিচুয়েশনে কিভাবে করবা, সেই রকম একটা নমনীয়তা মানে ফ্লেক্সিবিলিটি নিয়ে আসা, চেঞ্জ করতে পারার ক্ষমতাটা তোমার পুরো ম্যানেজমেন্ট বডির মধ্যে থাকতে হবে। কারণ তুমি যখনই যে প্ল্যানিং করো না কেন, আমরা প্ল্যানিং তো ভবিষ্যতের সময় জন্যই করি, যে ভবিষ্যতে এই সময় আমরা এটা করব, এতটুকু অর্জন করব, এতটুকু লক্ষ্যমাত্রা নির্ধারণ করে ফেলি। বাট সেটা কি সবসময় অ্যাচিভ করা সম্ভব হয়? সম্ভব হয় না। বাট ওইটা অ্যাচিভ করার জন্য আমরা কিভাবে কোথায় কোথায় চেঞ্জ গুলো নিয়ে আসবো, সেটা আমাদের প্ল্যানিং এর মধ্যে বা আমাদের ম্যানেজমেন্টের মধ্যেই থাকতে হবে। ভারসাম্যের নীতি ব্যালেন্স করতে হবে। ভারসাম্যের নীতি বলতে প্রতিটা ব্যক্তি, বিভাগ ও উপবিভাগের কাজের মধ্যে সমন্বয় বিধান এবং সমতালে এগিয়ে যাওয়ার সামর্থ্য সৃষ্টিকে বোঝায়। কোনো বিভাগে কাজের দায়িত্ব এবং গুরুত্ব বুঝে লোকবল ও সামর্থ্য নিয়োজিত করা উচিত, যাতে কোনো বিভাগ অন্যদের তুলনায় পিছিয়ে না পড়ে। সকল বিভাগ, উপবিভাগ ও ব্যক্তি কাজে ভারসাম্যপূর্ণ হলে তা প্রতিষ্ঠানের সামগ্রিক কাজে ভারসাম্য অবস্থা সৃষ্টি করে। আচ্ছা দেখো, আমাদের প্রতিষ্ঠানের প্রত্যেকটা ব্যক্তির ক্ষেত্রে বলো, প্রত্যেকটা বিভাগের ক্ষেত্রে বলো, বা প্রত্যেকটা মানে ব্রাঞ্চের ক্ষেত্রে বলো, মানে এক একটা ব্রাঞ্চ এক এক জায়গায় থাকে না, যে একই প্রতিষ্ঠানে থাকা একটা ব্রাঞ্চ আছে, তারপর কি অন্যান্য জেলাও কিছু ব্রাঞ্চ আছে। এখন প্রত্যেকটা ব্রাঞ্চই যেন একই সাথে এগিয়ে চলতে পারে। যেমন দেখো যে আমরা কি করি, ধরো আমরা নবরূপা থেকে ড্রেস কিনবো, হ্যাঁ, নবরূপার ড্রেসগুলো এক এক শোরুমের ড্রেস যদি এক এক কোয়ালিটির হয় তাহলে কেমন হবে? আমরা কিনবো? বা নবরূপা মানে বিজনেস ভাবে মানে সাফল্য লাভ করতে পারবে? সেলস ঠিকঠাক মতো হবে? তার দেখা যাবে একটা ব্রাঞ্চে সেলস বেশি হচ্ছে, অন্য ব্রাঞ্চ গুলোতে হচ্ছে না, এরকম হয়ে যাবে না? আমার কথা শুনতে পাচ্ছো? জি মিস। হ্যাঁ। তো প্রতিষ্ঠানে যেই ডিপার্টমেন্টে বা যেই বিভাগে বা যে কোনো ক্ষেত্রে যেই কাজটা হচ্ছে সেটার জন্য যেন মানে যারা ওই কাজে দক্ষ, হ্যাঁ, যোগ্য লোক এবং যা যা প্রয়োজন সেই ধরনের রিসোর্স যেন প্রোভাইড করা হয়, এবং কাজগুলো কিভাবে হচ্ছে, কোনটার পর কোনটা হবে, সেটা যেন সঠিক ব্যালেন্স করা হয়, এটাও আমাদেরকে নিশ্চিত করতে হবে। এটা হলো ভারসাম্যের নীতি। আর এরপর হলো ব্যতিক্রমের নীতি। কি বলছে? ব্যবস্থাপক কোন ক্ষেত্রে তার দৃষ্টি অধিক নিবদ্ধ করবে, এরূপ নীতিতে তার প্রতি আলোকপাত করা হয়ে থাকে। একজন ব্যবস্থাপকের পক্ষে তার সবগুলো কাজ সমান গুরুত্ব দিয়ে করা সম্ভব হয় না। এই জন্য কোন কাজটি উদ্দেশ্য অর্জনে অধিক গুরুত্বপূর্ণ, কোন ক্ষেত্রে অধিক বিচ্যুতি ঘটার সম্ভাবনা বিদ্যমান ইত্যাদি বিষয় বিবেচনা করে সেই ক্ষেত্রে দৃষ্টি প্রদান এবং ব্যবস্থাপনা কার্য পরিচালনা করা আবশ্যক। এটাতে কি বলছে? ব্যতিক্রমের নীতি, এক্সেপশন। দেখো আমরা প্রত্যেকদিন 24 ঘন্টায় মানে বেসিক কিছু কাজ করি এবং সেগুলোতে আমাদের কোনো তেমন একটা মানে বিচ্যুতি কিন্তু তেমন একটা হয় না, যা প্ল্যানিং আমাদের প্ল্যানিং এর মধ্যে থাকে, এবং সেগুলো কিন্তু আমরা দেখা যায় যে অনেকটা অটো পাইলটের মতো করে ফেলি, সেগুলোতে তেমন একটা ভুল হয় না। তো ওইগুলোতে আমাদের তেমন একটা ফোকাস দেওয়ার প্রয়োজন নেই। যেমন আমি খাবো, আমি ঘুমাবো, ঠিক আছে, ঘুমানোর জন্য কিন্তু আমার তেমন একটা মানে ফোকাস দেওয়ার দরকার নেই। তারপর আবার কি, আমার এন্টারটেনমেন্টের জন্য হয়তো আমি সোশ্যাল মিডিয়াতে কিছু সময় পার করব, বা আমি হয়তো কোন একটা ওয়েব সিরিজ দেখবো। তো এইগুলো নর্মাল কাজ। বাট কিছু কাজ আছে, যেমন তুমি আজকে পড়াশোনা করবা, আজকে ক্লাস অ্যাটেন্ড করবা, বা তোমার সামনে একটা এক্সাম আছে এর জন্য প্রিপারেশন নিবা, বা একটা অ্যাসাইনমেন্ট আছে সেটা করবা। তো তোমার বিচ্যুতিগুলো কোথায় হইতে পারে? ওই কাজগুলোতে হইতে পারে, ঠিক আছে? তো তুমি কোথায় মনোযোগ দিবা,
সেটা তোমার আগে ভাগে সেট করতে হবে। অনেকটা 80-20 রুলস এর মতো এটা একটা রুলস আছে, যেমন তোমার 80% অ্যাচিভমেন্ট হবে তোমার দিনের 20% এর কাজের মধ্যে। বুঝতে পারছি? আমি দিনের মধ্যে 20% কাজ, কিছু কাজ আছে 80% কাজ আছে, সেগুলো দিয়ে তেমন কোনো একটা সাকসেস অ্যাচিভমেন্ট হবে না বা তেমন একটা ভালো বড় কোনো সাফল্য আসবে না। বাট 20% কাজ আছে যেগুলো করলে আমার যেই আমি আলটিমেটলি যেটা অ্যাচিভ করতে চাই সেটার 80% কভার হয়ে যাবে। বুঝছো? অনেকটা কভার হয়ে যাবে। সো ওই 20% কাজে তোমার মনোযোগ বেশি দিতে হবে, মানে সকল কাজে তুমি সমান মনোযোগ না দিলেও হবে, তো কোন কাজটাতে তুমি বেশি মনোযোগ দিবা বা গুরুত্ব দিবা বা কোথায় তোমার বিচ্যুতি হইতে পারে, প্রবলেম হইতে পারে, তো সেগুলো তোমার আগে ভাগে আইডেন্টিফাই করতে হবে এবং সেগুলোতে এক্সট্রা এফোর্ট দিতে হবে। তো এটাই হলো ব্যতিক্রমের নীতি। বুঝতে পারছি? সবার কাছে ক্লিয়ার? কারো কাছে কোনো কনফিউশন থাকলে বা কিছু বুঝতে না পারলে আরো জানতে চাইলে বলতে পারো আমাদের। মিস বুঝেছি। আচ্ছা, তার মানে আমাদের প্রত্যেকটা নীতি শেষ। আচ্ছা, এখন আমরা একটা কর্মপত্র দেখবো, ঠিক আছে? সো আমরা কতটা বুঝছি, কোন নীতি সম্পর্কে কতটুকু জানি, সেটা আজকে আমাদের চেক হয়ে যাবে। আচ্ছা, সলভ করবো নাকি? সময় আছে কিন্তু। জি মিস সলভ করেন। করা যায়। হ্যাঁ, সলভ করা যায়। এত কনফিডেন্টের অভাব কেন ইয়াস না? ফাঁকিবাজি ধরা পড়ে যাবে এর জন্য? না না আমি সেজন্য না, আমি ফার্স্ট এটা চিন্তা করতেছিলাম কোনটা হবে। আচ্ছা, দেখো, বিভাগীয় পিয়ন জামশেদ বিভাগীয় প্রধান থেকেই শুধু আদেশ পান ও তার নিকটই জবাবদিহি করেন। এটা কিসের নীতি হবে? মিস ওই যে আদেশের ঐক্য অধস্তনদেরকে যে, হ্যাঁ ইয়াসটা কি তাহমিনার সাথে একমত আদেশের ঐক্য নীতি? নো মিস। তাহলে কোনটা মনে হয়? তুমি দরকার হলো বইয়ের মধ্যে যে নীতির নামগুলো আছে প্রত্যেকটা দেখতে পারো যে কি কি বলছে। আমি ড্যাম শিওর যে তোমার মনে নাই। হ্যাঁ, তো তুমি দেখতে পারো যে আসলে কোন নীতি হইতে পারে। দেখো, না মিস আমি বলি, আমার হচ্ছে ইয়ার নীতির ফার্স্টের নামটা মনে নেই, কিন্তু হচ্ছে ওই যে যেটা আমি পড়ছি যে অধস্তনদের কোনো হচ্ছে কিছু বলার ক্ষমতা যখন না থাকে তখন তারা হচ্ছে কাজের প্রতি আগ্রহ হারায় ফেলে, ওইটা মেবি। মিস বকা দিয়েন না। ইয়াসটা আমি কখনো বকা দেই? ভুল বললে বকা দেই? না মিস ভয় লাগতেছে, মানে আমি আপনাকে বুঝাই বলতে পারছি মানে আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পারছি ইয়াসটা যেটা বলতেছে যে একজন মানে কাজের ক্ষেত্রে, ঠিক আছে, যদি কোনো মানে যে কাজটা করতেছে সে যদি কাজের ক্ষেত্রে কোনো মতামত দিতে না পারে, ঠিক আছে, তো এই নীতিটা মানে কি করবে, কখন কি করবে, এরকম কিছু একটা। আচ্ছা, যাই হোক, ও মনে হয় উদ্যোগের নীতি এটা চিন্তা করতেছে, বাট এটা উদ্যোগের নীতি না। তাহমিনা যেটা বললো সেটা হলো আদেশের ঐক্য নীতি। কারণ আমরা আদেশের ঐক্য নীতিতে দেখি যে একজন কর্মকর্তাকে বা একজন কর্মীকে শুধুমাত্র একজন বস আদেশ করবে এবং সে কি কাজটা করলো, ঠিক আছে, সে আদৌ কাজটা করছে কিনা, কখন করছে বা কাজের ফলাফল কি, এই সংক্রান্ত জবাবদিহি শুধু যার কাছ থেকে সে কাজের অর্ডার পাইছে তাকেই দিবে। এটাই হলো আদেশের ঐক্য নীতি, ঠিক আছে? জি মিস বুঝছি? বুঝেছি। আমি তখন হ্যাঁ, শুধুটা দেখি নাই, মানে খেয়াল করি নাই, প্রধান থেকেই শুধু আদেশ পান ওটা খেয়াল করি নাই আমি। আচ্ছা, দেখো 2 নাম্বার, মিস্টার হারুন লোক নিয়োগ করে যে যে কাজের যোগ্য তাকে সেখানে নিয়োগ দিলেন। কি হবে এটা? চিন্তা করো, বলো। শৃঙ্খলার নীতি। শৃঙ্খলার নীতি। আর কার কি মনে হয়? সবাই বলতে পারো। দেখো, এখানে আগে ক্লাস করি নাই বা বুঝি নাই বা এর জন্য মানে এরকম কোনো হেজিটেশন বা কোনো রকমের মানে মনোকষ্টে ভোগার কিছু নাই। যার যা মনে হয় বলতে পারো, কারণ তুমি যদি ভুল না বলো তাহলে কিন্তু তুমি শিখতে পারবে না। তোমার যা মনে হয় সেটা যদি ভুলও হয় সমস্যা নেই। আচ্ছা, তাহমিনার কেন শৃঙ্খলা নীতি মনে হইলো? মিস কারণ এখানে যার যেটা যোগ্য, মানে যে যেটাতে ভালো পারে সেটাতে সে গেছে, মানে তাকে সেটাতে নিয়োগ দেওয়া হয়েছে। এক্স্যাক্টলি, তাহমিনা এটাই তো বলতে চাচ্ছিলে, তাই না? ইয়াসনা যা বললো। মিস ও তো হ্যাঁ, বলতেই দেয় না।
ও বুঝতে পারছে, এর জন্য বলতে আছে। আচ্ছা দেখো, শৃঙ্খলা নীতিতে এটাই বলছে যে যেই কাজের জন্য যে মানুষগুলো যোগ্য, ঠিক আছে, তাকে সেই জায়গায় প্লেসমেন্ট করতে হবে এবং সেই কাজের জন্য যা যা প্রয়োজন। হ্যাঁ, শুধুমাত্র মানুষকেই আমি যোগ্য জায়গায় বসালাম কিন্তু তাকে কাজ করার জন্য কোনো জিনিসপত্র নাই, তো সেটাও না। মানে কাজের জন্য যে মানুষটা যেখানে যোগ্য তাকে সেখানে প্লেসমেন্ট করতে হবে এবং কাজ করার জন্য যা যা প্রয়োজন সেটাও তাকে প্রোভাইড করতে হবে। এটাই হলো শৃঙ্খলা নীতি। 3 নাম্বার, মিসেস ইসলাম কর্মীদের নতুন আদেশ প্রদানের আগে প্রদত্ত আদেশ ও এর কার্য ফলাফল বিবেচনা করেন। কি হবে এটা? মিস এটা শিওরলি নির্দেশনার বুঝতেছি না। আচ্ছা, ইয়াসনা বুঝতেছে না, তাহমিনার মনে হচ্ছে নির্দেশনার ঐক্যের নীতি। এটা কেন তাহমিনা বলো তো? কারণ উদ্দেশ্য অর্জনের আগে তারপরে আদেশ দেয়, অন্য একটা আদেশ দেয়। নতুন কোনো আদেশে যাওয়ার আগে ফার্স্টে ওই আদেশটা দেখে নেয় যে কাজটা হয়েছে নাকি, আদেশ অনুযায়ী তারপর অন্য কোনো কাজে যায়। আর নির্দেশনা ঐক্য নীতিতে এরকমই একটা কিছু ছিল, যে নতুন কোনো উদ্দেশ্যে যাওয়ার আগে ফার্স্টে ওই কাজটা দেখে নেয়। হ্যাঁ তাহমিনা, আমি বুঝছি তুমি বুঝছো, বাট একটু গোছায় বলতে মনে হয় একটু প্রবলেম হইতেছে, আমি বুঝছি। হ্যাঁ, নির্দেশনা ঐক্য মানে তোমার প্রতিষ্ঠানে বা সার্বিকভাবে তো তোমাদের কিছু একটা লক্ষ্য আছে, তোমরা কিছুতে অ্যাচিভ করতে চাচ্ছ, তাই না, প্রাতিষ্ঠানিক একদম সার্বিকভাবে। তো তুমি পরবর্তীতে যখনই যে নতুন আদেশ দিতে চাচ্ছ কর্মীদের, তো সেটা যেন তোমার আগে সেট করা লক্ষ্য বা যেটা তোমরা অর্জন করতে যাচ্ছ সামগ্রিকভাবে সেটা অর্জনের জন্যই হয়। এটাই তো নির্দেশনা ঐক্য ছিল, তাই না? কারণ আমাদের প্রত্যেকটা স্টেপ যেন আমরা যেই লক্ষ্যটা সেট করছি সেটার জন্যই হয়, আমরা যেন এলোমেলো না হয়ে যাই। এমন না যে একটা আদেশ দিলাম তো এরপরে পরবর্তীতে যে আদেশটা দিলাম সেটা আমার লক্ষ্যের সাথে কন্ট্রাডিক্ট করতেছে, ক্ল্যাশ করতেছে, এরকম হওয়া যাবে না। সেটাই তো। জি মিস। আচ্ছা, ফাহিমা এবং মায়মুনার জন্য একটু প্রশ্ন আছে। ফাহিমা এবং মায়মুনা, বুঝতে পারতেছি কিছু নাকি একদমই মাথার উপর দিয়ে যাচ্ছে? জি মিস, এখন বুঝতে পারতেছে। আর ওই দুইটার মানে ওইটার পড়ি নাই তো এখনো, তার জন্য মানে আগে পড়ছিলাম ভুলে গেছে, এটার জন্য ওটার অ্যান্সার করতে পারিনি। তো আজকের ক্লাসে যে যা আলোচনা হচ্ছে একটু মনোযোগ দিয়ে শুনো, আর বইয়ের যে নীতিগুলো আছে একবার রিডিং করলেও মনে হয় বুঝতে পারো, ঠিক আছে? বাট যদি জি মিস, পরবর্তীতে না জি বুঝতে মিস। পারো বা যেটাতে একটু প্রবলেম থাকে মার্ক করে রাখো, নেক্সট ক্লাসে আমার জিজ্ঞেস করো, আমি ছোট করে হলেও বলে দেবো। এটা দুইজনের জন্য, মায়মুনার জন্য, ফাহিমার জন্য, ঠিক আছে? জি মিস। 4 নাম্বার, মিস্টার বড়ুয়া এমন ভাবে কাঠামো তৈরি করেছেন যাতে প্রত্যেক ব্যক্তি ও বিভাগ একে অন্যের সাথে সংযুক্ত থাকে। এটা পারতে হবে। মিস, এটা একতাই বল নীতি। ফাহিমার মনে হলো একতাই বল নীতি, আর তাহমিনার মনে হলো জোড়াময় শিকলের নীতি, তাই না তাহমিনা? জি মিস। আচ্ছা ফাহিমা, একতাই বল নীতি কেন মনে হলো বলো তো? মিস, এখানে সবাই একসাথে আর কি কাজ করে, এটার জন্য আর কি ব্যক্তি বিভাগ মানে অন্য সবাই একসাথে আর কি যুক্ত, এটার জন্য। আচ্ছা, দেখো একতা বল নীতিতে মানে তুমি যখন মানে আহ, মানে এইখানে ব্যাপারটা হলো কর্মীদের মধ্যে এমন একটা মনোভাব রাখতে হবে যেন তারা সবাইকে আপন মনে করে, ঠিক আছে? নিজেদের মধ্যে একটা জি মিস। মানে সাম্যতা থাকে এবং সবাই সবার প্রতি কি করে সহমর্মিতা বলতে যেই ব্যাপারটা থাকে, হ্যাঁ, এটা কিন্তু যিনি বস বা যিনি হলো প্রতিষ্ঠানে কাঠামো তৈরি করতেছেন তার কিন্তু করার কিছু নাই তেমন একটা। হ্যাঁ, তার হলো ওরকম একটা পরিবেশ সৃষ্টি করতে পারে সে সবার জন্য, বাট এর মানে যে এটা না যে সে প্রত্যেকটা ব্যক্তির মধ্যে ওই যে ওইরকম মনোভাব সৃষ্টি করে দিতে পারবে। বাট এইখানে কি করছে যে তিনি তার প্রতিষ্ঠানের কাঠামোটারে এমন ভাবে সাজাইছে যেন প্রত্যেকটা বিভাগ এবং ব্যক্তি, প্রত্যেকটা ডিপার্টমেন্ট একটা ডিপার্টমেন্টের সাথে কানেক্টেড থাকবে বাধ্যতামূলক, এবং প্রত্যেকজন ব্যক্তি যেন তার একজন বস থাকে এবং তার একজন কি বলে তার একজন সুপারভাইজার থাকে এবং তার আন্ডারে কিছু আহ, কর্মী থাকে, ঠিক আছে? মানে কেউ যেন আলাদা না হয়ে যায়। এইরকম করার নীতিটা হলো, এটা নিশ্চিত করার নীতি বা কাঠামোটা এইভাবে তৈরি করার নীতিটা হলো আমাদের জোড়াময় শিকলের নীতি, যেটা তাহমিনা বলল। জি মিস। 5 নাম্বার, জনাব কবির তার নতুন অফিসের কাজগুলোকে যথাযথভাবে ভাগ করে দায়িত্ব ও কর্তৃত্ব নির্দিষ্ট করলেন। এটা কি হবে? কর্ম বিভাজনের নীতি। জি মিস, কর্মবিভাজনের নীতি। কর্মবিভাজনের নীতি। দেখো এইখানে জি একটা, মিস, কারণ হ্যাঁ
ইয়াসনা দায়িত্ব বলে যাও। ভাগ করে দিচ্ছি, কারণ কাজগুলো ভাগ মিস করে দিছো? হ্যাঁ প্রত্যেকটা মানে মিস দিছে, হ্যাঁ হ্যাঁ আমি মানে বুঝতে পারছি। প্রত্যেককে তাদের যথাযথ দায়িত্ব হচ্ছে তাদের কে সুন্দর মতো ভাগ করে দিচ্ছে উনি, এজন্য। এইখানে আমাদের দুইটা নীতির মধ্যে আমি যতটুকু বুঝলাম যে আমাদের একটু মনে হয় কনফিউশন হয়ে যাইতে পারে, ঠিক আছে। দেখো কর্ম বিভাজনের নীতিটা হলো, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি কনফিউজ হয়ে গেছিলাম, ঠিক আছে। আচ্ছা, এইখানে মনে করো যে দায়িত্ব এবং কর্তৃত্ব তোমরা যেটা বলছো যে ঠিক আছে, যে প্রতিষ্ঠানের প্রত্যেকটা কাজ অনুযায়ী ভাগ করে প্রত্যেকের দায়িত্ব এবং কর্তৃত্ব সুনির্দিষ্টভাবে মানে বুঝায় দেওয়াটা হলো কর্ম বিভাজনের নীতি। আর এদিকে কর্তৃত্ব দায়িত্বের সমতা রক্ষণের নীতি হলো কারো দায়িত্ব এবং কর্তৃত্বের মধ্যে ইমব্যালেন্স থাকবে না, ঠিক আছে। কারণ অনেকে আছে, আমি এর জন্য কনফিউজ হয়েছি যে ফার্স্ট ইয়ারে আমি যখন এটা পড়াইতেছিলাম, ওরা দায়িত্ব এবং কর্তৃত্বের সাম্যতা, বুঝছো, এই নীতিটাতে গেছে, কারণ দায়িত্ব এবং কর্তৃত্বের কথা বলা ছিল, তো এর জন্যই আমি একটু কনফিউজ হয়ে গেছিলাম। বাট এটা ঠিক আছে, কর্ম বিভাজনের নীতি প্রথমটা। 6 নাম্বার, উৎপাদন ব্যবস্থাপক প্লান্ট কর্মকর্তাকে তার দায়িত্ব ও ক্ষমতা বুঝিয়ে দিলেন এবং সংশ্লিষ্ট অধস্তনদের তাকে মান্য করার নির্দেশ দিলেন। এটা কোন নীতি? আচ্ছা, যেটা বলতেছিলাম যে উৎপাদন ব্যবস্থাপক মানে প্রোডাকশন ম্যানেজার, তার যে প্লান্ট কর্মকর্তা আছে, ঠিক আছে, তিনি কিন্তু আলাদা একজন ব্যক্তি। প্লান্ট কর্মকর্তা কিন্তু আলাদা একজন ব্যক্তি, যিনি কিনা ওই যে কারখানার দেখাশোনা যিনি করেন। প্রোডাকশন ম্যানেজার যিনি প্লান্ট দেখাশোনা করেন, ঠিক আছে। যেমন মনে করো যে এই যে কারখানা দেখাশোনা করেন, ওই ব্যক্তিকে তার কি কি দায়িত্ব এবং ক্ষমতা এটা বুঝাই দিচ্ছেন, এবং তাকে যেন সবাই যেন তার নির্দেশ যেন মান্য করে, মানে তিনি যা করতে বলেন সেটা যেন তারা যেন ফলো করে, এটার জন্য সবাইকে নির্দেশ দিচ্ছেন। তাহলে এটা কিসের নিতে হবে? কোনটা হবে তাহমিনা? কনফিউজ লাগতেছে, বুঝতে পারছি। আচ্ছা, এটা হবে 2 দায়িত্ব, নম্বর কর্তৃত্ব দায়িত্ব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কর্তৃত্ব এবং জি মিস। দায়িত্বের নীতি। হ্যাঁ, কেন এটা হবে? কারণ কাউকে যদি তুমি কোনো কাজের দায়িত্ব দাও, তো সে যেন ওই দায়িত্বটা পালন করতে পারে, সেই দায়িত্ব পালনের জন্য যা যা ক্ষমতা থাকার প্রয়োজন বা পাওয়ার দরকার, যেমন এই যে প্লান্ট কর্মকর্তা যিনি কারখানার একদম যাবতীয় দেখাশোনা করেন, তিনি কিন্তু জানেন যে কিভাবে কারখানাটা পরিচালনা করতে হবে। তো এই কারখানা পরিচালনার জন্য তিনি যাকে যে নির্দেশটা দিবেন, তার নির্দেশ যদি মানে প্লান্ট কর্মকর্তার নির্দেশ যদি মানুষ যদি না শুনে, মানে যারা কাজ করতেছে লেবাররা যদি না শুনে বা সুপারভাইজাররা যদি না শুনে, তাহলে তো তিনি তার দায়িত্বটা পালন করতে পারবেন না। তো তার অর্ডার বা তার নির্দেশনা যেন অন্যরা মেনে চলে, ঠিক আছে। সো এইটার ব্যালেন্স করা বা এই পাওয়ারটা তাকে দেওয়াই হলো কর্তৃত্ব এবং দায়িত্বের ভারসাম্যের নীতি বা সাম্যতার নীতি, ঠিক আছে। 7 নাম্বার, মিস্টার সগির প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রতিষ্ঠানের উপরের স্তর ও কম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচের স্তরে নেওয়া হয়। কি হবে এটা? মিস এটা নমনীয়তার নীতি হবে না? নমনীয়তার নীতি কেন মনে হইলো? নমনীয়তা বলতে আমরা যে চেঞ্জ করতে পারার ক্ষমতাটাকে তো মেইনলি বুঝি, যে কোনো সিচুয়েশনের সাথে আমরা কতটা চেঞ্জ হইতে পারতেছি, ঠিক আছে। তাহমিনার কি মনে হয়? আচ্ছা, আমাদের একটা নীতি ছিল না? হ্যাঁ বলে যাও তাহমিনা, বলে যাও। না মিস, এটাও বুঝতে পারতেছি না, আপনিই বলেন। আচ্ছা, আমাদের একটা নীতি ছিল না, কেন্দ্রীয়করণ ও বিকেন্দ্রীয়করণের নীতি? জি মিস, এটা হ্যাঁ, লাস্টে ওইটাতে ছিল কি বাট ছিল? হ্যাঁ, মানে আমরা বুঝতে পারি যে আসলে কি হচ্ছে, কিন্তু এটার নামটা কি মনে পড়তেছে না। এইটার নাম মনে রাখার জন্য আমাদের অবশ্যই 4টা নীতির যে নাম বলা আছে এগুলো মুখস্থ থাকতে হবে, বুঝছো। কারণ এই 4টা নীতির নাম যদি মুখস্থ না করতে পারি, আমি ধরতে পারবো যে আসলে কোন নীতির কথা বলতেছে, বাট এটার নাম যে কি সেটা বলতে পারবো না। কেন্দ্রীয়করণ এবং বিকেন্দ্রীয়করণের নীতিটা হলো যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেগুলো একদম ক্রুশিয়াল ক্রিটিক্যাল ডিসিশনস গুলো একদম উপরের স্তরে টপ ম্যানেজমেন্ট নেবে, এবং সেগুলো বাস্তবায়ন করার জন্য আস্তে আস্তে কি কম গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো স্তরে এক স্তরের পর অন্য স্তরে ওইটা চলে যাবে, ঠিক আছে। ক্ষমতাটা আস্তে আস্তে স্থানান্তরিত হবে, ফ্লো করবে, এটাই তো। জি মিস। এবং শেষেরটা
মিস্টার আকমলের প্রতিষ্ঠানের সকল ব্যক্তি ও বিভাগ যেন স্ব স্ব ক্ষেত্রে নিজের কাজ নিয়ে ভাবতে ও পরামর্শ দিতে পারে তার ব্যবস্থা রয়েছে। এটা ফাহিমা বলবে। ফাহিমা, এটা কোন নীতি বলো? মিস এটা একটু আগে পড়ছিলাম মিস, এটা লাস্টের নমনীয়তা যেটা ছিল ওইটা মেবি। তুমি আরেকটু দেখো আজকে আমরা কি কি নীতি পড়ছি, একটু দেখো তো কি কি নীতি পড়ছি আজকে। এখানে বলছে যে প্রতিষ্ঠানের প্রত্যেকটা ব্যক্তি যেন তিনি যে যে স্তরে কাজ করতেছেন, ঠিক আছে, তার সেক্টর বা তার বিভাগে, তার ডিপার্টমেন্টে, এবং তিনি যে কাজটা করতেছেন, যে উইংসে কাজটা করতেছেন, সেই কাজটা নিয়ে যেন চিন্তা ভাবনা করে এবং সেই কাজগুলো নিয়ে যেন আরো কিভাবে ভালো করা যায় বা সমস্যাগুলো সমাধান করা যায় এগুলো নিয়ে যেন পরামর্শ দেয়। এইটার একটা ব্যবস্থা তিনি করছেন, এমন একটা পরিবেশ তিনি সৃষ্টি করছেন। ফাহিমা, বুঝতে পারছি না? এখনো মনে হচ্ছে পারতেছি না। ফাহিমা মিউট করা, আনমিউট করতে হবে। না মিস পারতেছে না। আচ্ছা, ইটস ওকে ফাহিমা, জি মিস, জি সমস্যা মিস, উদ্যোগের নীতি। জি মিস। এক্স্যাক্টলি, উদ্যোগের নীতি। মানে যখন মানে তোমাকে এরকম একটা মানে পরিবেশ সৃষ্টি করতে হবে বা কর্মকর্তা মানে সকল মানুষের মানে এরকম একটা কালচার ক্রিয়েট করতে হবে প্রতিষ্ঠানে, যেন যে মানুষটা যেই স্তরে কাজ করুক না কেন বা যে কাজটাই করুক না কেন সেই কাজটা সে যেভাবে কিভাবে করলে ভালো হয় বা কাজটা কি, ঠিক আছে, সেটা নিয়ে সে চিন্তা করে এবং প্রয়োজনে সে যেন পরামর্শ দেয়। একটা ওপেন কমিউনিকেশনের একটা ব্যাপার থাকতে হবে। হ্যাঁ, এমন না যে আমি কখনোই কোনো রকমের পরামর্শ দিতে পারবো না, আমি আমার বসকে কিছু বলতে পারবো না, ঠিক আছে, এরকম না। সবসময় একটা ওপেন কমিউনিকেশন এবং টু ওয়ে কমিউনিকেশনের সিস্টেমটা থাকতে হবে, তাই না তাহমিনা? এটাই তো উদ্যোগে নিতে হবে না? জি মিস। আচ্ছা, তো আমাদের কর্মপত্রটা শেষ, আমরা মোটামুটি বুঝতে পারছি এবং তোমরা দুইজনে আমার 7 মিনিট এক্সট্রা টাইম দিছো, সো দুইজনের অনেক 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 ধন্যবাদ। তো ক্লাসটা না শেষ মিস, করে দিই। আপনাকে ধন্যবাদ, আপনি আমাদেরকে সময় দিয়েছেন। না, আমার পড়াইতে ভালো লাগে, বাট মানে আমার আবার তোমাদের এক্সট্রা টাইম চাইতে আমার আমার কেমন যেন মনে হয় যে যাইবো, ওরা কি মনে করে।